আমরা কখনই তিনটা টাইপের হেটেরোজেনেসিটি নিয়ে কথা বলতে বলেছিলাম এর মধ্যে দুইটা টাইপের হেটেরোজেনেসিটি চিত্র আমরা দেখেছিলাম আমি একটু ব্রিফলি রিভিউ করে আপনাকে পড়াশোনা শুরু করব দেখো আমরা বেসিক্যালি হেটেরোজেনেসিটি যখন ড্র করছিলাম আমরা এই রকমের তিন টাইপের হেটেরোজেনেসিটি নিয়ে কথা বলেছিলাম এবং আমরা তিনটা টাইপকে আইডেন্টিফাই করতে কিভাবে প্রত্যেকটা এর মধ্যে দেখতে পাচ্ছি একটা ওয়ান-বেন্ডিং ম্যাটেরিয়াল আর একটা ন্যারো বেন্ডিং ম্যাটেরিয়াল এবং ন্যারো বেন্ডিং ম্যাটেরিয়াল পুরোটাই কি ওয়াইড বেন্ডিং ম্যাটেরিয়ালের ভিতরে আছে এটা ছিল টাইপ 1 তারপর টাইপ 2 এর মধ্যে আমরা বলেছিলাম এটা কি কন্ডাকশন ব্যান্ড ব্যালেন্স ব্যান্ড মিলে একটা ব্যান্ড গেল তার মধ্যে আইদার আরেকটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ব্যালেন্স ব্যান্ড থাকবে অর ওটা কন্ডাকশন ব্যান্ড থাকবে তার মানে কি এটা যেমন এখানে আমরা যদি এটাকে ব্যালেন্স ব্যান্ড তাহলে এটাকে কন্ডাকশন ব্যান্ড এটা একটা ক্ষেত্র হতে দিলে আরেকটা কেস হতে পারে এখানে ব্যালেন্স ব্যান্ডের উপরে কন্ডাকশন হয় ঠিক আছে দুইটাই টার্ম হবে কি ডাইরেক্ট হেটেরোজেনেসিটি হিসেবে এরপর আরেকটা টার্ম কি দেখছিলাম আমরা এই জয়েস করো আরেকটা টাইপ আমরা কি দেখেছিলাম এটা এখানে আরেকটা কি কমপ্লিটলি নিচে তার মানে কি এটার কোনো ব্যান্ড হয় এটার ব্যালেন্স ব্যান্ড কনভেকশন ব্যান্ড এর কোনোটাই কি না এনার্জি গ্যাপের মধ্যে পড়ে এরপর আমরা আরো কি আলোচনা করেছিলাম আমরা আলোচনা করেছিলাম যে আমাদের ব্যান্ড ডিসকন্টিনিউইটি কিভাবে আমরা পাবো আমরা জাস্ট সেই দুইটাকে যোগ করার পর এটা যেটা এটাকে বলতেছি আমরা ডেল ইনফি বা কনভেকশন ব্যান্ড ডিসকন্টিনিউইটি এই পোরশনটাকে আমরা বলছি ডেল ইনফি অর ব্যালেন্স ব্যান্ড সিকটিভিটিস এখন এই যে আমি ডিসকন্টিনিউইটিটা ড্র করব এটা ড্র করার জন্য আমি আসলে কি করছিলাম আমি দেখছি এটা কি আমি যদি EC1 বলি এটাকে যদি আমি EV1 বলি সিমিলারলি এটাকে EC2 এবং EV2 বলি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি EC1 থেকে নিচে আসলে EC2 পাওয়ার কথা এবং EV1 থেকে উপরে গেলে EV2 পাওয়ার এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি না EC1 থেকে নিচে আসলে EC2 পাবো EV1 থেকে নিচে আসলে EV2 পাবো আর মাঝখানে যেটা আছে এটার মধ্যে আমরা কি দেখি এই বারবার নজর করো আবার আমরা এটার মধ্যে কি দেখতে পাচ্ছি না এটা হচ্ছে কি ডেল EC এখন কি EC1 থেকে নিচে আসলে EV1 পাবো আর এটা তো কি EV1 থেকে নিচে আসলে EV2 পাবো আবার যদি আমরা যদি এগুলো ডায়াগ্রামগুলো ড্র করি এটার জন্য আমরা ফর্দা টাইমিং কনসিডার করি এটা ছিল একটা টেন্ডেন্ট ম্যাটেরিয়াল আর এটা ছিল একটা পিটেড ম্যাটেরিয়াল তাহলে আমরা যদি এখন দুইটা এইটা কি আমার একটা চিত্র যেটার নাম আমরা বলতেছি ম্যাক্রো কনফার্ম করা হয় নাই এই অবস্থায় আমি যখন এই দুইটাকে মার্ক করে দিচ্ছি তাহলে এটা কি ইলেকট্রন ডোনেট করবে তাহলে আমরা যদি এটা এবার ব্যান্ড ডায়াগ্রামটা ড্র করতে চাই ফার্মি লেভেলটাকে কি দেখা যায় কনস্ট্যান্ট মাঝখানে ডিপ্লেশন মিডিয়াম এটা ফার্মি লেভেল তাহলে এটা কি স্টেট হয়ে যাবে আর ফার্মি লেভেলের সামান্য নিচে কি থাকবে EV2 এটা ছিল আমার EV2 আর অনেকটুকু উপরে কি থাকবে EC2 তাহলে এটা EC1 এটা EC1 EL এরপর আমরা কি দেখব ওই ইলেকট্রন দান করতেছে EC1 ইলেকট্রন ডোনেট করতেছে সো ইট উইল বি মুভিং টুয়ার্ডস p-type ম্যাটেরিয়াল যেহেতু ইলেকট্রন দান করে দিচ্ছে তাহলে p-type ম্যাটেরিয়াল হওয়া মানে কি কন্ডাকশন ব্যান্ড ফার্মি লেভেলের কাছে আসবে না দূরে যাবে দূরে যাবে তাহলে কন্ডাকশন ব্যান্ড থেকে এটা দূরে যাবে এটা আমি বুঝতে পারছি সেম ভাবে ভ্যালেন্স ব্যান্ডটা কি কন্ডাকশন ব্যান্ড এই ফার্মি লেভেলের কাছে আসবে আর এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হবে এটা হচ্ছে এটা ইলেকট্রন এক্সেস p-type থেকে অ্যাকসেপ্ট করতেছে n-type হচ্ছে সো এই কন্ডিশনের কাছে এরকম কি না এটা ভ্যালেন্স ব্যান্ড কি ফার্মি লেভেল থেকে দূরে সরে যাবে এখন আমার এই ডায়াগ্রামটা কি ঠিক আছে আমি যদি এটাকে কানেক্ট করি না আমার প্রসিডিউর ঠিক আছে বা ডায়াগ্রামটা কি ঠিক আছে না কারণ আমি প্রথমে দেখেছিলাম আমি EV1 থেকে নিচে আসলে আমার EC2 সেম ভাবে EV1 থেকে উপরে উঠলে EV2 পাবো তার মানে এই কেসটা ঠিক আছে EV1 থেকে উপরে উঠলে আমি EV2 পাচ্ছি কিন্তু এটার মধ্যে EC1 ওটা হয়ে গেছে কারণ আমি EC1 থেকে উপরে কি EC2 দেখতে পাচ্ছি কারেক্ট তাহলে আমি চিত্রটাকে কিভাবে আঁকবো এটাকে এরকম দেখাইলাম এটাকে এরকম দেখাইলাম আমি ব্যান্ড ডিসকন্টিনিউইটিটাকে এইভাবে দেখাচ্ছি ঠিক আছে এটা আমরা গতদিন দেখেছিলাম সেম ভাবে আমরা যদি এটার সূত্র ড্র করতে চাই কনসিডার করো এটাকে একটা p-type ম্যাটেরিয়াল এটাকে একটা n-type ম্যাটেরিয়াল তাহলে এখন কি হবে দেখো তো এটা যেহেতু ফার্মি লেভেল উপরে আসছে তাহলে এটা কি
ইনিশিয়ালি আমরা যে কোনো এক পাশের ফার্মি লেভেল রাখবো, এক পাশের পুরো চিত্রটা যদি একই দেখো, প্রথম কি কন্ডাকশন ব্যান্ড, ফার্মি লেভেল, ভ্যালেন্স ব্যান্ড, প্রসিডার করি। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় প্লিজ আমাকে বলো, কারণ আমি একটু ফাস্ট যাচ্ছি। হ্যাঁ, আঁকবো এই যে এই ফার্মি লেভেলটা একটা এক্সটেন্ড করবো, ঠিক আছে? তাহলে দেখি আমরা এটা আঁকলাম, এটা কি আমার EC1, এটা হচ্ছে কি আমার EV1, এটা হচ্ছে কি আমার ফার্মি লেভেল। এবং যেহেতু আমার কন্টাক্ট ফর্ম হয়ে গেছে, তাহলে ফার্মি লেভেলটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট। আমি তাহলে ফার্মি লেভেলটাকে এক্সটেন্ড করে দিলাম, ফার্মি লেভেল কনস্ট্যান্ট হয়ে গেল। তারপর আমার কি রাখতে হবে? ডিপ্লেশন রিজিয়ন। সেকেন্ড দেখো তো, ডান পাশে যেটা ছিল ফার্মি লেভেলের সামান্য উপরে কি EC2, তাহলে আমি এখানে EC2 ড্র করি, EC2 EF। আর ভ্যালেন্স ব্যান্ডটা কি বেশ খানিকটা নিচে, তাহলে আমি এখানে ভ্যালেন্স ব্যান্ডটা ড্র করলাম। এখন দেখো তো, ইলেকট্রন এই দুইটার মধ্যে থেকে কে ডোনেট করবে? এটা উপরে আছে। যেহেতু সে ইলেকট্রন ডোনেট করছে, তাহলে তার কন্ডাকশন ব্যান্ডটা কি হবে? ফার্মি লেভেল থেকে দূরে সরে যাবে না? যেহেতু ইলেকট্রন দাগ করে দিচ্ছে, সো ইটস বিকামিং পি টাইপ। এবং পি টাইপের ক্ষেত্রে কি ফার্মি লেভেলের কাছে কি আসবে? ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এখানে কি ভ্যালেন্স ব্যান্ডটা উপরে বেরিয়ে হবে, বুঝা যায় না? সেম ভাবে সে কি করতেছে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, সো ইটস গেটিং মোর ইনটেক। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? কন্ডাকশন ব্যান্ডটা ফার্মি লেভেলের কাছে আসবে, আর ভ্যালেন্স ব্যান্ড ফার্মি লেভেল থেকে দূরে সরে যাবে। এরকম একটু করো। এরপর আমি এখানে রেফারেন্সের সাথে চেক করি। প্রথমটা কন্ডাকশন ব্যান্ড EC1 থেকে নিচে গেলে EC2 পাওয়া যাবে। এখানেও কি সাইড হয়েছে না? EC1 থেকে নিচে আসছি, EC2 পাইছি, তাহলে কি প্রশ্ন ঠিক আছে। এরপর এটার ক্ষেত্রে কি হবে দেখো তো, EV1 থেকে নিচে গেলে EV2, এখানে কি EV1 থেকে নিচে গেছে, তার মানে কি ঠিক আছে? এটাকে আমরা কি করে লিখব? ওকে, ঠিক আছে। তাহলে আমি এখানে তোমাদেরকে বেসিক্যালি গতদিন ভিডিওটা দেখিয়েছিলাম, আজকে আরো দুটো চিত্রকে দেখাই দাও, বাট অ্যাকচুয়ালি এগুলোকে অনেক তো কনফিগারেশন হওয়া সম্ভব। তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা। গতদিন কি কেউ দেখেছিলে এটা লেকচার পর, বা কেউ কি করেছিলে টাইপ 2 সেমিকন্ডাক্টরের জন্য হাইড্রোজেন বেন ডায়াগ্রাম ড্র করতে বলছিলাম? এটা ক্লাস 10 কটা পর্যন্ত? 240। জি স্যার। একটু ড্র করে নাও, যদি কোনো সাইড নোট নেওয়ার ইচ্ছা থাকে সাইড নোট নিয়ে নিতে পারো, কুইক করো। হয়েছে, সামনে আগাইতে হবে আপনি। জি স্যার। আচ্ছা, পিছনে এই যে কথা বলছো আবার ম্যাচ করা যাবে না, এই যে পিছনে বের করে দিতে পারছি। এখানে দেখো, আমরা এখন কথা বলবো আরেকটা সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে। এই ডিভাইসের নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডায়োড। অলদো এটা নামের মধ্যে ডায়োড আছে, বাট বেসিক্যালি এটার ফাংশনিং একটা ডায়োডের মতো না, ইটস মোর লাইক এ সিগন্যাল জেনারেটর। যদিও এটা নামের মধ্যে ডায়োড আছে, তাহলে এটা নামের মধ্যে ডায়োড আছে কেন? বেসিক্যালি আমরা দেখো, যে কোনো পিএন জাংশন যখন আমরা ফর্ম ওইটাকে কি আমরা একটা ডায়োড বলি, না সেমিকন্ডাক্টর ডায়োড, বিকজ ইট ইউজ সাম সর্ট অফ রেক্টিফাইং বিহেভিয়ার। PI লিখছি, it can be PN, it can be NN, it can be IN. All of these are diodes, right? Not necessarily it has to be PN. তুমি যখন P এর সাথে I কে কানেক্ট করছো, so it will behave like P, it will behave like N, right? মানে বিশেষ ইন্ট্রিনসিক দিয়েও এন হয়। আইএক্সএল দিয়েও হবে অপারেশন। দেখো আমরা বেসিকলি যখন চিন্তা
এটা একটা পিটেড ম্যাটেরিয়াল, এটা একটা ইনটেড ম্যাটেরিয়াল। এগুলোর জন্য আমরা এখানে কি কি ড্র করে দিচ্ছি দেখো। আমরা ইনস্ট্যান্টানিয়াস স্টেটমেন্ট বলি, এখানে কিছু আসবে ইমোবাইল মাইনাস, ইমোবাইল এখানে আসবে প্লাস আয়ন। এটা আমরা ইনস্ট্যান্ট দেখছি। তারপর এগুলোর জন্য আমরা ভেন ডায়াগ্রাম ড্র করব। ভেন ডায়াগ্রাম গুলো কিরকম থাকতো, এটা মনে করো একটা পিটেড ম্যাটেরিয়াল, এটা একটা ইনটেড ম্যাটেরিয়াল। তাহলে সেই ইলেকট্রন ডোনেট করবে আর ওই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর এটা ফার্মি লেভেলটা কি উপরে উঠে যাবে। তাহলে আমরা তখন দেখতে পাইতাম যদি একটা আবার আমরা যেভাবে আঁকা শিখছি একটা রেফারেন্স করতাম, এটা হচ্ছে কি তার ফার্মি লেভেল কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এটার ফার্মি লেভেল কি নিচে চলে আসছে, তাহলে এর একটু উপরে থাকবে কি কন্ডাকশন, এটা কি থাকবে ইনভিটো, এটা কি থাকবে EC1, এটা EF, এটা কি C1। এখন এই অবস্থায় তারপর আমার বেন্ডিংটা কিরকম হবে, সেই যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে তো সেই দিকে আসবে আর ওকে এরকম হচ্ছে, এটা ছিল আমাদের বেন্ড ডায়াগ্রাম। তাহলে তুমি যদি এখন একটাকে ইন্ট্রিনসিক নিতে সে PI স্টিল এটা বিহেভিয়ারটা কি আচ্ছা একই হয়ে গেল, জাস্ট এখানে তুমি স্লোপটা কি অনেক কম পাইছো বেশি, এটার ক্ষেত্রে কি স্লোপটা কম হইতো, বাট ইট উইল অলসো শো এ রেকটিফাইং বেরিয়ার। আচ্ছা এটা জংশনের মতো ওয়ার্ক, তাই না? এরপরে দেখো আমরা তাহলে এই ডায়াগ্রাম আমরা দেখছি, এর সাথে সাথে আমরা আরো কি কি আঁকা দেখছি। আমরা কিছুদিন আগে যখন পড়াশোনা করি ফান্ডামেন্টালস, তখন আমরা আরেকটা ডায়াগ্রাম দেখলাম। সেই ডায়াগ্রামটা ছিল এক সাইডে আমরা পজিটিভ চার্জ দেখাইতাম আর এক সাইডে আমরা নেগেটিভ চার্জ দেখাইতাম। মনে করো এরকম একটা ডায়াগ্রাম দেখেছিলাম, চার্জ ডেনসিটি চার্জ টোটাল চার্জটা চার্জ চার্জ, এবং এটা আমরা বের করতে যে Area. A, তারপর এরিয়া হচ্ছে A, D হচ্ছে ডিসটেন্স, নাম্বার অফ ইলেকট্রন, তারপর চার্জ ডেনসিটি NT গুণ করে আমরা এটা পাইলাম NT গুণ করে, তাই না? এটা NT যেহেতু ডোনার আছে, হ্যাঁ NT এরকম পাইছো আমরা, তাই না? এরপরে দেখো সেদিকে আমার টোটাল চার্জ NT আর সাথে একটা Q গুণ করব, A আর D মিলে কি ভলিউম, আর ND কি চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি ইনটু ভলিউম করলে কি পাবো, চার্জ টোটাল Charge. টোটাল নাম্বার অফ ইলেকট্রন। হ্যাঁ আর সেটা কি তাহলে n লাগবে না, q দিয়ে গুণ করলে কি টোটাল ইলেকট্রনের চার্জ। চার্জ টোটালটা আসবে না টোটাল নাম্বার অফ ইলেকট্রন। এরপর আমরা দেখি আর কি কি বলতে পারি এখানে। এটার পাশাপাশি আমরা ইলেকট্রিক ফিল্ডের একটা ডায়াগ্রাম দেখেছিলাম, কারো কি মনে আছে ইলেকট্রিক ফিল্ডটা দেখতে কি রকম হয়? ত্রিভুজ ট্রায়াঙ্গুলার হয়েছিল ট্রায়াঙ্গুলার ছিল এক্স্যাক্টলি। এখন ট্রায়াঙ্গুলারটা কোন দিক থেকে কোন দিকে হবে তোমরা কি কেউ বলতে পারো? এটা নেগেটিভ স্লোপ না, তাহলে এটা নিচ থেকে উপর। হ্যাঁ ছিলাম এখন কি এরকম হবে, এটাও এরকম হবে। দেখো আমরা এই যে ইলেকট্রিক ফিল্ডটাকে নেগেটিভ দেখিয়েছিলাম, দ্য রিজন বিহাইন্ড দ্যাট ওয়াজ আমাদের ডান পাশে পি ছিল, বাম পাশে এন ছিল। ডান থেকে বামে ইলেকট্রিক এখানে এটার ক্ষেত্রে নিচের দিক হবে। দেখো তো আমাদের যে রিজিয়ন, এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কি এক্স অ্যাক্সিসের অপোজিট দিকে না, সেই যে কনভেনশনটা বোঝানোর জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে নেগেটিভ দিচ্ছিলাম। যদি বাম পাশে এন রাখতাম আর ডান পাশে পি রাখতাম, তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে কোথায় দেখাইতাম, এরকম দেখাই কোথায় লাগতেছে। এগুলো তো স্যার মনে থাকে না। হ্যাঁ এটা দেখতে হবে, এরকম দেখেছিলা যে এটা তো মনে আছে না, দেখছে হ্যাঁ দেখছে, চেনা চেনা। এটা দেখাচ্ছি কিসের জন্য, আরো একটা জিনিস বলি। এখন কনসিডার করো যে আমি যখন এই পিটাকে পি প্লাস বললাম, তখন এই ডায়াগ্রামে কি চেঞ্জ আসবে, ডোপিং কনসেন্ট্রেশন বাড়ছে, ওটা চিকন হবে। হয়ে যাবে পি এর সেল। এরকম বলতে পারি যে তখন ডিপ্লেশন রিজিয়ন পি এর সাইডে খুবই ছোট, এন এর সাইডে কি বড়, এরকম না। এরপর আমি যদি ডোপিং কনসেন্ট্রেশন আরো বাড়াই পি প্লাস প্লাস, আরো চাপ could be significantly high doping concentration. In that case, you can also consider যে এই সাইডে কোনো আসলে doping রেশিও নাই ফর্মই হয়নি ফর সিম্পলিসিটি। এবং যখন আমি এখানে ডিপ্লেশন রিজিয়ন ফর্মিং হয়নি দেখাচ্ছি, বিকজ দিস রিজিয়ন ইজ ভেরি হাইলি ডোপ, ইন দ্যাট কেস এই যে আমার যে প্রোফাইল আছে ইলেকট্রিক ফিল্ডে, ইলেকট্রিক ফিল্ডের প্রোফাইলে কি চেঞ্জ আসবে, ইলেকট্রিক ফিল্ডেও এক্স্যাক্টলি শুধু ডান পাশের পোরশনটুকু থাকবে, বাকিটুকুতে কি ইলেকট্রিক ফিল্ডও আমি এখানে
পাবো না। এটা কি বুঝতে পেরেছি? জি। এটা বুঝতে পেরেছি। ইলেকট্রিক ফিল্ডটা আসে কোথায়? এই রিজিয়নকে ইন্টিগ্রেট করে। হ্যাঁ। এই রিজিয়ন নাই মানে কি? এই এটাও রিজিয়ন নাই। জিরোকে ইন্টিগ্রেট করলে কি? জিরো। জিরো না কনস্ট্যান্ট বাট এখানে আমরা ইনিশিয়াল যেটা হ্যাঁ। ধরি এটাকে জিরো ধরবো। সো ইজ জিরো। তারপর আমরা কি করলাম? এটাকে ইন্টিগ্রেট করে আমরা এই ট্রায়াঙ্গেলটা পাই। তাহলে কি আমার শুধুমাত্র যেখানে ডিপ্রেশন রিজিয়ন ফর্ম হয়েছে ওই জায়গাতে আমি আমার এই ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি। বুঝতে পেরেছি? আচ্ছা। তাহলে এন এর যখন জাংশন হবে ওটা কি একটা ডোপিং বেশি একটা ডোপিং কম এরকম? This can be due to doping concentration different and Same this can also be maybe this is of silicon, this is ও আচ্ছা ম্যাটেরিয়াল ডিফারেন্স আচ্ছা আচ্ছা মানে ওই ফার্মি লেভেলে ডিফারেন্স থাকে। ওকে এগুলো বুঝছি আমরা। জি। তারপর আমরা আরো কিছু কনসেপ্ট কিছু কথাবার্তা বলি। ইলেকট্রন একটা ডিভাইস ইলেকট্রন বা চার্জ ক্যারিয়ার ক্যান ইলেকট্রন অর হোল একটা ডিভাইস বা একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লো করার জন্য কি লাগে? কখন ইলেকট্রনের ফ্লো বা চার্জ ফ্লো মানে কি? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট লাগে একটা আরেকটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকলে সেখানে কারেন্ট ফ্লো হতে পারে আরেকটা কি কারণে কারেন্ট ফ্লো হতে পারে ডিউ টু ইলেকট্রিক ফিল্ড তাই না? তাহলে আমরা দুই রকমের কারেন্টের জন্য পরিচিত ছিলাম একটা কারেন্ট ছিল বলি আমরা লিফট কারেন্ট একটা ডিফিউশন কারেন্টের ম্যাগনিটিউডটা বড় হয়ে বেশি বেশি মোবিলিটির উপর ইলেকট্রনের বেশি থাকে আচ্ছা এখন দেখো আমরা যে ডায়োডটা নিয়ে পড়াশোনা করবো এটার নাম কি? ইম্প্যাক্ট ডায়োড। এটার ফুল ফর্মটা কি? ইম্প্যাক্ট আয়নাইজেশন অ্যাভালান্স ট্রানজিট টাইম ডায়োড। তাহলে এই প্রত্যেকটা টার্ম আসলে কি বোঝায়? উই নিড টু আন্ডারস্ট্যান্ড देम অ্যাজ ওয়েল। এখন দেখো ইম্প্যাক্ট আয়নাইজেশন জিনিসটা কি ছিল? এটা তোমরা পড়েছো আগে ক্যানিমিউটিকো চেনা চেনা লাগছে। চেনা অবভিয়াস কারণ এটা দেখেছিলাম তোমরা কেউ কি মনে করতে পারছো? তাহলে আমরা একটু দেখি সেটা কি এখানে মনে করো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল সো দেয়ার আর লট অফ ইলেকট্রনস এন্ড হোলস এস ওয়েল অনেকগুলো ইলেকট্রন আছে। এখন আমি যদি সেইটার মধ্যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে এই ইলেকট্রন গুলোর গতি কি বাড়বে না কমবে? প্লাস সেম থাকবে? বাড়বে। If I increase the strength of the electric field, then electrons will move even faster. Right? এখন আমি ইলেকট্রিক ফিল্ডটাকে যদি সাফিসিয়েন্টলি হাই করি তাহলে আসলে কি হইতে পারে? এই ইলেকট্রনগুলো কি খুবই হাইলি এনার্জাইজড হবে। এই যে হাইলি এনার্জাইজড ইলেকট্রন এগুলোকে আমরা একটা নাম দিয়ে রাখতাম ফর ক্যারিয়ার। শুনেছিলাম না? জি মনে আছে? হট ক্যারিয়ার ইফেক্ট আমরা বলতে পারি। মনে আছে কার? জি স্যার শুনেছিলাম। তাহলে এই যে হাই এনার্জাইজড ইলেকট্রন সে আসলে কি করতে পারে? এই হাইলি এনার্জাইজড ইলেকট্রন কি করলো? এটা ধরো একটা অ্যাটম। সে কি করবে? তার এনার্জি এতটাই বেশি সে অ্যাটমকে হিট করে ইএইচপি জেনারেট করে দিল। তার মানে কি একটা ফ্রি ইলেকট্রন তৈরি হইলো আরেকটা কি ফ্রি হোল তৈরি হলো। তাই না? আচ্ছা বুঝছি মানে কি বলতেছি একটা অ্যাটমে নরমালি অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো ধাক্কা ধাক্কি হতে থাকে না নরমালি তাদের এনার্জি সাফিসিয়েন্ট না একটা ইএইচপি জেনারেট করার জন্য। এটা বলতে আসলে কি বুঝাচ্ছি দেখো তো নরমালি আমরা ইএইচপি জেনারেট হওয়া মানে কি এটা কন্ডাকশন রেট এটা ভ্যালেন্স রেট। তাহলে যে ইলেকট্রনটা এখানে হিট করতেছে that has to have sufficient energy to move this electron from valence band to conduction band. That is termed as EHP generation, right? তাহলে এই ইলেকট্রনটা যখন ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ অনেক বেশি সে এখানে হিট করে একটা ইএইচপি জেনারেট করে ফেলতে পারে। বুঝছো? এই যে ইএইচপি জেনারেট করে ফেলছে এটার নাম বলে আমরা ইম্প্যাক্ট আয়োনাইজেশন। আয়োনাইজেশন কারণ কি? অ্যাটম একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি ওই যে প্লাস হয়ে যায় না আয়ন হয়ে যায় না? দ্যাটস হোয়াই ইটস কল্ড ইম্প্যাক্ট আয়োনাইজেশন। ওই ইলেকট্রনটার এনার্জি বেশি কেন হয়েছিল মানে হট ক্যারিয়ার কেন হয়েছিল? ইলেকট্রিক ফিল্ড দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ বেশি ওকে আচ্ছা এখন কি হয়েছে মানে দেখো এর ইমিডিয়েট পরে আরেকটা টার্ম আমরা লিখেছি সেটা হচ্ছে অ্যাভালাঞ্চ। অ্যাভালাঞ্চ কি ছিল? ব্রেকডাউন ব্রেকডাউন ছিল। ঠিক
অ্যাভালাঞ্চ একটা ইফেক্ট, ওই যে আমরা বিভিন্ন সময় তোমরা ডিসকভারি বা ইয়েতে দেখেছো বরফ বরফের অ্যাভালাঞ্চ। তুষার হয়, এটা একটা নাম কি অ্যাভালাঞ্চ ইফেক্ট বলবে। ওই জিনিসটার মধ্যে আমরা এখানে কনসিডার করি। এই জিনিসটা হইলো প্লেস। সেই ইলেকট্রনটা যখন একটা অ্যাটম হিট করে EHB জেনারেট করে ফেলছে, these EHB আর অলসো হট ক্যারিয়ার, মানে এই ইলেকট্রনটারও সাফিসিয়েন্ট এনার্জি আছে আরেকটা EHB জেনারেট করার। আরেকটা ক্যারেক্টার। তাহলে কি হবে, সে যে আবার এরকম দুইটা তৈরি করে ফেলবো। These carriers are also hot carriers. They also do have sufficient energy to generate another EHB. তাহলে এটাকে একটা প্রসেস চলতে থাকে না, like a chain reaction kind of you can consider. বুঝতে পারছি? সেটাকে বুঝতে পেরেছি? তাহলে ইভেনচুয়ালি দেখো তো এখানে দুইটা জিনিস কনসিডার করো। তাহলে অ্যাভালাঞ্চ ইফেক্ট কি? একটা হট ক্যারিয়ারের কারণে কি হইলো? ইমপ্যাক্ট আয়োনাইজেশন, and this impact ionization can cause avalanche effect. এটা বুঝতে পেরেছি। এখন avalanche effect এর ফলাফল কি হয় একটা ডিভাইসে? এই জন্য এভরিথিং কি হয় এটা? রিভার্স সেটের কারেন্ট ফ্লো হয়। কি করে হতে পারে? তুমি একটা বলেছিলে ব্রেকডাউন এ নিয়ে যেতে পারে না, কারণ এটাকে আনকন্ট্রোল হইতে কারেন্ট শুধু মাল্টিপ্লাই হচ্ছে। কারেন্টের মান মানে কি? ইলেকট্রন বা তোমার ফ্রি ক্যারিয়ারের সংখ্যা যত বেশি কারেন্ট তত বেশি, এবং কারেন্ট বাড়তে বাড়তে একসময় কি করে ফেলবে? ব্রেকডাউনে নিয়ে যাবে। সো উই নিড টু কন্ট্রোল দিস সিচুয়েশন অ্যাজ ওয়েল, তাই না? এটা যদি আমি চলতে দেই দেন আওয়ার ডিভাইস উইল সার্টেনলি গো টু ব্রেকডাউন রিজিয়ন। হাউ ক্যান উই ডু দ্যাট? কি মনে হয়? হ্যাঁ বলো। ইলেকট্রিক ফিল্ড কমাই দিব, ইট ক্যান বি অ্যান অপশন। আর কিছু কি করা যায়? মনে করো ফর এ পার্টিকুলার ইলেকট্রিক ফিল্ড অ্যাভালাঞ্চ রেট লেভেল আছে। এটা সামান্য হবে। দেখো আমরা এখানে দুইটা জিনিস করতে পারি। এক হচ্ছে কি দেখো তো, এই যে এই জিনিসটা মনে করো একটা ডিভাইসের মধ্যে, এটা হচ্ছে তোমার ডিভাইসের লেন্থ প্রথম কেসে, এইটা মনে করো ডিভাইসের আরেকটা লেন্থ সেকেন্ড কেসে। এখন দেখো তো তোমার কি এই দুইটাই মনে করো সিলিকন দিয়ে তৈরি, দিস ইজ অলসো সিলিকন, দিস ইজ অলসো সিলিকন। তার মানে এটাকে ফিক্সড অ্যামাউন্ট অফ কারেন্ট আছে, তারপরে এই ডিভাইসটা ব্রেকডাউনে চলে যাবে। এখানে দেখো তো কারেন্ট মাল্টিপ্লাই হতে পারলো কয়বার? জাস্ট সিম্পল একটা অ্যানালজি, কয়বার মাল্টিপ্লাই হতে পারলো? দুইবার, তিনবার, চারবার। আর কত কিছু আছে? ডিভাইস শেষ না এখানে, এরপর জায়গা আছে এইটার মধ্যে। তাহলে কোনটা ব্রেকডাউনে যাওয়ার চান্স বেশি? কারণ এখানে কি তুমি ডিভাইসের লেন্থ যদি বড় করো, যদি এটা তোমার হয়তো ইনটিউশন উল্টা মনে হচ্ছে যে ডিভাইস বড় করলে ব্রেকডাউনে চলে যেতে পারে, কিন্তু ডিভাইসের লেন্থ যদি তুমি ছোট করে আনো সামটাইমস যে ডিভাইসটা ব্রেকডাউনে যাবে। এবং আরেকটা জিনিসের মাধ্যমে তুমি এটা কন্ট্রোল করতে পারো। মেবি দেখো এই যে তুমি বলতেছিলে একটু আগে যে আমি ইলেকট্রিক ফিল্ডটা একটা সাফিসিয়েন্টলি হাই দিয়ে রাখছি, কিন্তু একটু পরে আমি ফিল্ডটাকে আবার লো করে ফেললাম, কারণ কি টাইম ডিপেন্ডেন্ট অলসো। তাহলে একটু প্রথম ইনিশিয়ালি মেবি দ্য ইলেকট্রিক ফিল্ড ওয়াজ সিগনিফিকেন্টলি হায়ার, এবং কিছুক্ষণ পরে আমি কিছুটা সময় দিয়ে ইলেকট্রিক ফিল্ডটাকে আবার উইক করে দিচ্ছি, তাহলে কি আমি অ্যাভালাঞ্চ ইফেক্টটাকে বন্ধ করতে পারবো। বুঝতে পেরেছি এটা? কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? না। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন তাহলে আমরা এই ইমপ্যাক্ট ডায়োড নিয়ে কথা বলি। এখানে বলতেছি কি কি দেখো, বিভিন্ন কথাবার্তা লেখা আছে। এটা একটা রিড ডায়োড, কারণ রিড একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি এই ডায়োডটা আবিষ্কার করছেন। তারপর বলা হচ্ছে এটা একটা মাইক্রোওয়েভ ডায়োড, এটা হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এই কথাবার্তাগুলো তোমরা করে নিতে পারবা। এর মধ্যে এই যে এটাও একটা ম্যাটেরিয়াল কালেক্ট করা, এটা তোমার রেফারেন্সে দেওয়া আছে। এই লাইনটা ভুল, এই লাইনটাকে দেখি। There is no such concept of reverse recovery time in infant diode. এই লাইনটা কেটে দিও। আচ্ছা, এখন শুরুতে আমরা বলছিলাম যে ইমপ্যাক্ট ডায়োড আসলে কি করে। ইমপ্যাক্ট ডায়োড আসলে বেসিক্যালি একটা মাইক্রোওয়েভ সিগন্যাল জেনারেট করে। তার মানে তুমি এই ইমপ্যাক্ট ডায়োডের আউটপুটে আসলে এরকম একটা সাইনুসয়েড পাবে। যে সাইনুসয়েডটা কি রকম হবে? খুবই হাই ফ্রিকোয়েন্সির একটা সাইনুসয়েড। মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি কত? ওই যে দেখো গিগাহার্টজ রেঞ্জে 1 গিগাহার্টজ 100 গিগাহার্টজ, ওইরকম গিগাহার্টজ রেঞ্জের আমি একটা সাইনুসয়েড তৈরি করব। কিভাবে ব্যবহার করে? ইমপ্যাক্ট ডায়োড ব্যবহার করে। এবং এই ইমপ্যাক্ট ডায়োডের ইনপুট হিসেবে আমরা কি দিব? একটা ডিসি সিগন্যাল। সো আমরা বেসিক্যালি এখানে কি দেখেছি দেখো, আমরা একটা ডিসি দিচ্ছি ডায়োডের ইনপুটে, আউটপুটে পাচ্ছি কি? একটা
এনসি সিগন্যাল এবং ওই এনসি সিগন্যালটা বেসিকলি আমরা সরাসরি ইনপুট ডায়োডের আউটপুটে পাই না, আমরা রেজোনেটর এবং ক্যাভিটি গুলো ইউজ করি, বাট ফর দ্য টাইম বিং ইগনোর দোজ থিংস। আমরা বেসিক আইডিয়াটা বুঝলাম কি একটা ডিসি ইনপুটে দিব আর আউটপুটে কি আমি মাইক্রোওয়েভ রেঞ্জ এখন সেই এনসিটা আসলে আমরা কিভাবে জেনারেট করি সেটাই এবার একটু দেখি। আচ্ছা, সেটা হচ্ছে একটা ইমপ্যাক্ট ডায়োডের স্ট্রাকচার। তুমি দেখো তো এখানে কি কি আছে ইম্পোর্ট এই ডায়োডটার মধ্যে? 4টে জাংশন, একটা P প্লাস, এন, একটা N, তারপরে আই, I আর এন প্লাস। N প্লাস। এটার জন্য তোমরা ব্যান্ড ডায়াগ্রামটা ড্র করতে পারো। গিভ ইট এ ট্রাই করো তো। ফার্মি লেভেল ট্যাকটিক। এটা ব্যান্ড ডায়াগ্রাম টাকা দেবে না মাত্রই তো হুম। ট্রাই করো কুইক 1 মিনিট সময়। সিলিকন, হ্যাঁ সব সিলিকন, হ্যাঁ কনসিডার এভরিথিং সিলিকন। এই যে পিছনে কনসিডার করবে। হ্যাঁ বলো। ও আচ্ছা, এটা চলে গেছে। N প্লাস এই পিছনে কথা বলতেছো কেন? কেউ কি করেছো? অলমোস্ট কাছাকাছি। আর কেউ কি করেছো? আচ্ছা, বোর্ডের দিকে তাকাও, আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে আমাদের এই চিত্রটা, একটু দেখো বোর্ডের দিকে তাকাও। এখানে আচ্ছা দেখা যাচ্ছে না। দেখো তো এবার এই ডায়াগ্রামটা তোমরা বুঝতে পারছো কিনা যে কেন এটা এরকম তো? এই যে পিছনে বারবার কাজ করছো, আগেরটা কি এটা? এটার মধ্যে হ্যাঁ, আগে বাম পাশেরটা পি প্লাস ছিল, এবার ডান পাশে পি প্লাস। এখানে দেখো আমরা কিছু জিনিস একটু আলোচনা করি। এই যে বারবার কেন ডিস্টার্ব করছো? এখানে দেখো আমরা কয়েকটা জিনিস একটু অবজার্ভ করি। ইনিশিয়ালি আমাদের এইটা কি ভেরি হাইলি ডোপড রিজিয়ন, তাই না? তাহলে আমি যখন ডিপ্লেশন রিজিয়ন ড্র করব, এই সাইডে কি ডিপ্লেশন রিজিয়ন আসবে? না, অনেক কম। তাহলে আমরা যদি এখানে জাস্ট ডিপ্লেশন রিজিয়নটা দেখতে চাইতাম, তাহলে কি হইতো? দেখতে পাবো ডিপ্লেশন রিজিয়নটা শুধু এখানে এক্সটেন্ডেড, কিন্তু এই যে পিছনে ডিপ্লেশন রিজিয়নটা শুধু এখানে এক্সটেন্ডেড, এন প্লাস এর সাইডে কোনো ডিপ্লেশন রিজিয়ন নাই।
যেহেতু ডিপ্লেশন রিজিয়ন এন প্লাস এর সাইডে নাই, তাহলে এই যে এরকম বেন্ডিং আছে, যেমন আমি যদি বেসিক একটা পিএন জাংশনের বেন্ড ডায়াগ্রাম দেখি, এটা কি এরকম থাকে না? হ্যাঁ এবং এরপরে কি কনস্ট্যান্ট, এইটুকু হচ্ছে কি তার ডিপ্লেশন রিজিয়ন। এবং এই যে ডিপ্লেশন রিজিয়ন কতটুকু হবে এটা ডিপেন্ড করে কার উপর? ডোপিং কনসেন্ট্রেশনের উপর। যদি ডোপিং কনসেন্ট্রেশন অনেক কম হয় তাহলে ডিপ্লেশন রিজিয়নটাকে অনেক বেশি পর্যন্ত থাকবে। চলবে। যেমন মনে করো আমি আরেকটা পিএন জাংশন যদি দেখাই, এটা ধরো পি মাইনাস, এটা এন মাইনাস, তাহলে এই ক্ষেত্রে হয়তো তুমি দেখতে পাবা ডিপ্লেশন রিজিয়ন এই পুরোটা পর্যন্ত বিস্তৃত। বুঝতে পেরেছো? এখানে দেখো এন প্লাস রিজিয়ন যেটা আছে এটা কি হাইলি ডোপ, পিটাকে আমরা লাইটলি ডোপ বলতেছি। এবং এই যে পি রিজিয়ন আছে, দিস রিজিয়ন ইজ অ্যাকচুয়ালি ভেরি ন্যারো। এই জন্য আমরা কনসিডার করতেছি ডিপ্লেশন রিজিয়নটা আসলে এই জায়গাতে না, বরং ডিপ্লেশন রিজিয়ন এই পুরো পি পর্যন্ত বিস্তৃত। বুঝতে পেরেছো? এই জন্য দেখো এই যে আমরা স্লোপটা দেখাইছি, এই পুরো পি রিজিয়নের স্লোপ দেখাইছি না? ক্যান ইউ গেট দিস? ওইটা ওই পাশে আমরা কনসিডার করে নিচ্ছি। দেখো আমি আবার একটু বোর্ডে দেখাই। এটা হচ্ছে মনে করো পি, এটা হচ্ছে মনে করো এন। তাহলে আমরা যদি একটা ডিপ্লেশন রিজিয়ন ধরি, তাহলে এটার ব্যান্ড ডায়াগ্রামটা কিরকম হবে? এরকম না? দেখো তো এই যে বেন্ডিং, এই যে স্লোপটা আছে, স্লোপটা কতটুকুর মধ্যে আছে? অনলি যতটুকু ডিপ্লেশন রিজিয়ন এতটুকু না। এখন যদি আমি সেম জিনিসটা বলতাম, এটা ধরো পি প্লাস আর এটা ধরো এন মাইনাস, এবং এই ক্ষেত্রে বলতেছি কি ডিপ্লেশন রিজিয়ন এই পর্যন্ত আছে, তাহলে দেখতে কেমন হবে? তাহলে এই যে আমি যদি এটার জন্য ডায়াগ্রামটা ড্র করি, দেখো তো আমার এবার কি দেখতে এরকম হবে না? এই পুরোটাই ডিপ্লেশন রিজিয়ন। তাহলে আমার বেন্ডিং ও কি এই পুরোটা জুড়েই থাকবে না? এরকম হবে না? সেম ভাবে এটাও কি এরকম হয়ে যাবে না? পুরোটা জুড়ে বেন্ডিং হবে না? বুঝছো? এটা কি বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো এটা? এই মধ্যে প্রেসার পজিশন বার কেন স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে স্যার এই মাইল সহ রিলেশন ডিপ্লেশন রিজিয়ন আমরা চাইনি, আমরা বলতেছি এই পি রিজিয়নটা খুবই ন্যারো, এই জন্য ডিপ্লিশন কি পুরোটা পর্যন্ত হয়ে গেছে, পুরো পি রিজিয়নটাই ডিপ্লিটেড হয়ে গেছে। বুঝতে পেরেছি? এই জন্য আমার দেখো বেন্ডিং ওকে আমি পুরোটা দেখাইছি। বুঝছো? বুঝতে পেরেছো? সেম ভাবে এখানেও বেন্ডিং কি পুরোটা দেখাইছি। কোন জায়গায় স্যার ওই যে ধরেন এন প্লাস না থেকে যদি এনপি থাকতো হ্যাঁ। তখনও কি আমি এটাকে এত বড় করতাম? তখন এসে দিতে উইথের উপর। আচ্ছা তুমি ডেফিনেটলি ধরো এই আমি এখন পর্যন্ত ডিপ্লেশন দেখেছি, যদি তুমি এই পি রিজিয়নটাকে এতটুকু পর্যন্ত বড় নিতা, তাহলে একটু দেন ডেফিনেটলি এই পর্যন্ত হয়তো তুমি ডিপ্লেশন রিজিয়ন পাইছো, বাকি অংশটাকে কি কনস্ট্যান্ট থাকতো। এন প্লাসের চাইতে তো এই পি এরিয়াটা ছোট হলে তো বড় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বড় এই ক্ষেত্রে এটা পিটা যদি এখানে রিজিয়নটা দেখতে পাচ্ছ, বাট পি রিজিয়নটা আমরা বলতেছি সাফিসিয়েন্টলি ন্যারো, যে কারণে এই পুরোটাই ডিপ্লিটেড হয়ে গেছে। হ্যাঁ স্যার এখন এটাই তো মানে কথাটা তো জানাচ্ছে যে ওই জাংশনটা আপনি মুখে বলতেছেন যেটা ন্যারো, মানে এটা কি চিত্র দেখে বুঝবো নাকি আমরা ধরেই নিই? না, আমরা ধরে নিচ্ছি পুরোটা ন্যারো, সবসময় ধরে নিব? না কিন্তু ওখানে পর্যন্ত এটা ডিপ্লেশন রিজিয়ন ধরো এতটুকু কনসিডার, তাহলে পরে কনস্ট্যান্ট দেখাইতে হবে। কনস্ট্যান্ট দিলা হ্যাঁ ডিভাইসটা অপারেটরে কোন ও আচ্ছা এটা তুমি কারেন্টের মান কম বেশি পাইতা, বাট ডিভাইস উইল আচ্ছা কনফিউশন আছে এটুকুতে? এটুকুতে কনফিউশন আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা চিত্র একটু বলি। এই গ্রুপটা হাইলি ডোপ যদি ডিপ্লেশন রিজিয়ন ছোট হয়ে আসে, এখানে দেখো এই যে পি প্লাসের কথা বলতেছো এই সাইডে, হ্যাঁ এটার মধ্যে এই পি সাইডে আমরা কোনো ডিপ্লেশন রিজিয়ন দেখাবো না, পুরোটা এন সাইডে দেখাবো, কারণ আমরা কনসিডার করতেছি পিটা যেহেতু খুবই হাইলি ডোপ কম্পেয়ার টু এন, সো দ্য কমপ্লিট ডিপ্লেশন রিজিয়ন উইল বি অন এন সাইড। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? আচ্ছা, তাহলে বোর্ডের দিকে একটু তাকাও। আমরা আরেকটা জাংশন যদি দেখি, এবার আশা করি তোমরা এটা নিজেরাই চিন্তা করবে। এটা হচ্ছে ধরো একটা আই লেয়ার,
আর এই সাইডে একটা পি প্লাস চার্জ। তাহলে বলতো এটা কি একটা ডায়োড না? ডায়োডের মধ্যে এটা কি কাজ করবে পি হিসেবে, আর এটা N চেইনের মতো কাজ করবে। এবং বলো দেখি এটা যেহেতু হাইলি ডোপড আর এটা কি নাই আনডোপড, আন্ডপ তার মানে ডিপ্লেশন রিজিয়ন তো ফর্ম হবে। ওই ডিপ্লেশন রিজিয়ন কোথায় কোথায় ফর্ম হবে? আইটা পুরাটাই আয়ের ভিতর ফর্ম হবে। সো ইফ উই মার্ক রিজিয়ন উইথ ব্লু মার্কার, তাহলে এই পুরোটাকে আমরা ডিপ্লেশন রিজিয়ন, যেহেতু এই পুরোটা ডিপ্লেশন রিজিয়ন, তাহলে এই পুরোটুকুতে কি বেন্ডিং থাকবে না? বুঝতে পারছি? হ্যাঁ তাহলে দেখো তো আমার পি এন জাংশনে নরমালি আমরা জানি কি ব্যান্ড ডায়াগ্রামটা দেখতে কি এরকম হয় না? হুম এরকম হয় না? তাহলে এই যে বেন্ডিংটা নরমালি কি এতটুকু জায়গা জুড়ে থাকে, এইবার ওই বেন্ডিংটা পুরাটাকে আই রিজিয়ন জুড়ে, তাহলে এইটার ব্যান্ড ডায়াগ্রামটা দেখতে কি এইরকম হবে না? এরকম হবে না? হ্যাঁ পুরো আই বিস্তৃত থাকবে না? বুঝতে পেরেছি কোনটা? এন তো হ্যাঁ নামছে তো, এই যে এই থেকে নামছে তো, এইদিকে নামছে। ঠিক আছে এটা হুম আমরা ওই যে আমরা পি এন জাংশন নরমালি এরকম দেখলাম, এটা এন এটা পি, তাহলে এটার পারমিটেবল করে আর এটার পারমিটেবল কি নিচে ছিল, উপরে উঠবে হ্যাঁ বুঝতে পেরেছি এটা? ক্লিয়ার সবাই? এখন এই জন্য দেখো আমরা পি প্লাস আর আই যে লেয়ারটা আছে এর মধ্যেও কি একটা তাহলে স্লোপের মতো তৈরি হবে না? তাহলে এইটা হচ্ছে কি সেই স্লোপটা। ওইটা স্লো পাচ্ছেন আচ্ছা এটা যদিও তোমার কাছে দেখতে স্লোপটা আমরা ঢালটা কি খুব কম, এই জন্য তোমার কাছে নিয়ারলি কনস্ট্যান্ট মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কি এটা একটা ঢাল আছে, স্লোপ আছে। সেম ভাবে এখানেও কি একটা ঢাল আছে। বুঝতে পারছি এটা? কারণ এটা ইন্ট্রিনসিক লেয়ারের মধ্যে স্লোপটা ওরকম রাশ করে ফল করে না, স্লোলি ফল করে। ডোপিং কনসেন্ট্রেশন যত বেশি এটা তত শার্প হবে ইন্ট্রিনসিক থাকার কারণে। তুমি ম্যাটেরিয়ালের ডোপিং যত কম থাকবে ওইটার মধ্যে স্লোপ তত এরকম সোজা হবে। ডোপিং কনসেন্ট্রেশন বাড়বে তার মানে ইনস্ট্যান্ট। না দেখো এরকম হইতে পারে যে রিজিয়ন যতটুকু আছে পুরাটা জুড়ে এটা চলে গেছে না, বুঝছো? তুমি যদি রিজন ছোট হইতো তাহলে তুমি ডোপিং প্রোফাইলটা এতটুকু দেখতে পাবে, বুঝছো? কিন্তু নেচারটা কি সেম হবে যে ইনক্লাইন্ড এদিকে পড়তে থাকে। এটা কি বুঝতে পারছি? সেখানে তো আমরা তাহলে এ প্লাস আর বি জাংশন পাচ্ছি, তারপরে আই এর ডি প্লাস এ দিয়ে মার্চ করে পি আর আই দিয়ে হবে এক্স্যাক্টলি তোমার প্রশ্ন বুঝছে, আমি অ্যান্সার করলাম। এখন দেখো তো ও যে প্রশ্নটা করেছে সেখানে আমাদের এই তিনটা রিজিয়ন দেখো, পি আই পি প্লাস, এটা মিলে যদি তুমি চিত্রটা দেখো, এটা পি এটা আই এটা পি প্লাস, এই পি আর এই আই মিলে একটা জাংশন ফর্ম করে না? এই পি আর আই এর মধ্যে যে জাংশন ফর্ম করে এর মধ্যে আইটা কাজ করবে কিসের মতো? এন এর মতো। তাহলে এই কিছুর জন্য ভেন ডায়াগ্রামের চেহারা কি এরকম হওয়ার কথা, ঠিক আছে? এই যে এই রিজিয়নের জন্য ভেন ডায়াগ্রামটা কি এরকম হওয়ার কথা না? এবং বেন্ডিংটা কি বাম থেকে ডানে নিচের দিকে। ক্লিয়ার? এইচ পি প্লাস আর আই এটার জন্য বেন্ডিং কেমন হওয়ার কথা? এরকম না? উল্টা না? তাহলে এটার জন্য কি ডান থেকে বামে নিচের দিকে হওয়ার কথা, তাই না? এখন তুমি যখন অ্যাকচুয়াল চিত্রটা আঁকছো তখন হওয়ার কথা কি? তাহলে একটা তো নিচের দিকে আসতেছে আর এইটা কি বাম থেকে ডানে আসতেছে, তাহলে আমরা চিত্রে শুধু ডান থেকে বামে নিচের দিকে কেন দেখে না? সেটা কি বুঝতে পেরেছো? স্যার আমরা না সিম্পলিসিটির জন্য একটাকে ফিক্স রাখি তো না এটা তো তিনটা ডিগ্রি, হুম এই দুইটার মধ্যে যে জংশনটা ফর্ম হচ্ছে এটা এইদিকে নামে হ্যাঁ। যাচ্ছে, এই দুইটা মিলে হচ্ছে তো এইদিকে নামে। দেন চিত্রটা এরকম হইলো কেন? ওইটা ডোমিনেট করছে ওইটা যেহেতু বেশি এর কাজে ওইটা ইলেকট্রিক ফিল্ড ইমপ্যাক্টটা কি মোর ডমিনেট। আচ্ছা এখন এই যে আই রিজিয়নের যে লেন্থ আছে কনসিডার করো, এই লেন্থ হচ্ছে এল। এই এলটাকে যদি আমি অনেক বড় করে দিতাম, অনেক বড় করে দিতাম, তাহলে তুমি আসলে কিরকম টপিক এই চিত্রে দেখতে পারতে।
তুমি তখন চিত্র দেখবা এরকম কিছু। অ্যাকচুয়ালি যদি তুমি দুইটাকে কমপ্লিটলি ইলেকট্রিক ফিল্ডটাকে ইমপ্যাক্টটাকে দেখতে চাইতা এবং ডিভাইসটা অনেক বড় হয়েছে এই নেচারে। এখন দেখো তো চিত্র যখন ছোট হইতে থাকবে তখন কি মাঝখানে এই ট্রেড লাইনটা পাবা, দুইটা কি ওভারল্যাপ করে ফেলছে না ছোট হইলে? ওভারল্যাপ করার পরে এটার ইফেক্ট ডমিনেট না এটার ইফেক্ট ডমিনেট, এটা যেহেতু অপোজিট তাহলে এটার ইফেক্টটা ডমিনেট, কারণ ডান পাশেটা কি ছিল পি প্লাস, সেই জন্য তুমি চিত্রটা এরকম দেখতে পাচ্ছ। বুঝছি? আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস বলি, সেটা হলো আমরা একটু আগে কথাবার্তা বলতেছিলাম ইলেকট্রন বা চার্জ তৈরির জন্য আমার কি দরকার হয়? গ্রেডিয়েন্ট আর ওই যে ইলেকট্রিক ফিল্ড দরকার। এগুলা কি আমার এনার্জি বেস ডায়াগ্রাম না? আমরা এরকম একটা সূত্র জানি, দেখো ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু ddx অফ EC অথবা ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু ddx অফ EV। তার মানে কি যেখানে ব্যান্ডের বেন্ডিং আছে শুধু সেই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে, বাকি জায়গাতে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে না। এবং এটা আমরা কিভাবে বুঝি দেখো তো, আমরা যে বেসিক পিএন জাংশন ড্র করি, এটা পি এটা এন, এই দুইটার মধ্যে এটা কি নেগেটিভ এটা কি পজিটিভ, তাহলে এখানে কি একটা ইলেকট্রিক ফিল্ড আছে না? এই জন্য এটার ডায়াগ্রাম গুলো আসলে আমরা কেটে আঁকি, দেখো তো এরকম আঁকি না, এরকম। হ্যাঁ এবং ইলেকট্রিক ফিল্ডটা কি আমরা শুধু ডিপ্লেশন এই জায়গাতে কি ইলেকট্রিক ফিল্ড আছে, না জিরো এই জায়গাতে এই জায়গাতে আছে, এবং এই জায়গাতে দেখো তো এটা কি ইসি, এই রিজিয়ন 1 এটাকে 2 এটাকে 3 বললাম, রিজিয়ন 1 এর মধ্যে দেখো তো dd x of EC equals to 0 জিরো কারণ এটা কনস্ট্যান্ট রিজিয়ন 3 তো কি সেম 0, রিজিয়ন 2 তে ভ্যালুস নন জিরো। বুঝছি? তার মানে ড্রপ পার্টিকুলার রিজিয়ন আছে ওখানে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করবে, বাট বাকি রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড থাকবে না। কি বুঝতে পারছি? হ্যাঁ তাহলে বলো তো আমি যদি কিছু রিজিয়ন এখানে আইডেন্টিফাই করি, এটা 1 2 3 4, এক নাম্বার রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডের মান কত? জিরো 0, কারণ কি এটা ফ্ল্যাট এটা ফ্ল্যাট লাইন। হ্যাঁ 4 নাম্বার রিজিয়নে জিরো ফ্ল্যাট লাইন। বুঝছি? হুম 2 নাম্বার রিজিয়নে আচ্ছা বেন্ডিং আছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড নন জিরো আছে, এই রিজিয়নও কি বেন্ডিং আছে, তার মানে এখানেও কি ইলেকট্রিক ফিল্ডের নন জিরো ভ্যালু আছে। এখন দেখো তো এই যে কোনটা এটা হুম এটা না, এটা কথা বলতেছি, এটা তো অলমোস্ট ফ্ল্যাট কিন্তু বেন্ডিং আছে না। এখন বলো তো এখানে কি তুমি যেহেতু বলতেছো তোমার কথাটা ঠিক, এটা যেহেতু খুবই ছোট, তাহলে ddx অফ EC যেটা এটার মান কি ছোট না বড়? ছোট, তার মানে ইলেকট্রিক ফিল্ডের মানও কি অনেক ছোট, রিজিয়ন 2 তে ddx অফ EC এর মান কি কম না বেশি? বেশি, তার মানে ইলেকট্রিক ফিল্ড, এই জন্য আমরা রিজিয়ন 2 তে দেখো ইলেকট্রিক ফিল্ডটা কি বেশি দেখাচ্ছি, রিজিয়ন 3 তে ইলেকট্রিক ফিল্ডের মান কম এবং অলমোস্ট আমরা এটাকে কনস্ট্যান্ট দিচ্ছি। ঠিক আছে, এই জন্য দেখো এখানে বেন্ডিং তে কিন্তু এখানে দেখাইনি, যেমনটা এই রিজিয়নে আমরা দেখাইছি। বুঝছি? আচ্ছা, লাস্ট জাস্ট একটা কথা অ্যাড করি, সেটা হলো তাহলে ক্লাসের শুরুতে আমরা কথাবার্তা বলতেছিলাম একটা জিনিস, সেটা হলো আমাদের এই ডায়োডের নাম কি ইমপ্যাক্ট ডায়োড, ইমপ্যাক্ট আয়োনাইজেশন ট্রানজিট টাইম ডায়োড। ট্রানজিট টাইম কি পরে বলবো। তাহলে ইমপ্যাক্ট আয়োনাইজেশনের জন্য আমার কন্ডিশন কি ছিল? হ্যাঁ হট ক্যারিয়ার হতে হবে, মানে ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি, হট ক্যারিয়ার তৈরি হইতে হবে। হট ক্যারিয়ারটা তৈরি করতেছিল কে? ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড। সো দ্য ইলেকট্রিক need to be sufficiently strong. স্ট্রং হ্যাঁ তাহলে এখানে যে রিজিয়ন গুলো দেখতে পাচ্ছ এর মধ্যে কোন রিজিয়নে আসলে এই হট ক্যারিয়ার তৈরি হতে পারে? 3 নাম্বার রিজিয়ন। বুঝতে পারছি? তাহলে আমরা যে এখানে 4টা রিজিয়ন দেখতে পাচ্ছি এর মধ্যে 2 নাম্বার রিজিয়নে আসলে সেই অ্যাভালাঞ্চ ইফেক্টটা তৈরি হবে। তার মানে হ্যাঁ কারণ ইলেকট্রিক ফিল্ড বেশি, এই ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং এনাফ টু জেনারেট হট ক্যারিয়ার্স এবং ইমপ্যাক্ট আয়োনাইজেশন ঘটাবে এবং অ্যাভালাঞ্চ ইফেক্ট তৈরি হবে। কিন্তু এই 3 নাম্বার রিজিয়নে সেই ইফেক্ট আর তৈরি হবে না। আরেকটা জিনিস দেখো, আমরা বলতাম ইলেকট্রন বিহেভস লাইক এ বল, হ্যাঁ বাবল। তাহলে এখানে একটা ইলেকট্রনকে রাখলে সে ডান দিকে পড়ে যাবে, হুম এখানে একটা হোলকে রাখলে সে পুরো পড়ে যাবে।
এইখানে দেখো তো আমাদের তাহলে ফ্রি ক্যারিয়ার সব তৈরি হবে কয় নাম্বার রিজিয়নে? টোটাল 2 নাম্বার রিজিয়নে। এখানে যে ইলেকট্রন তৈরি হবে সে কি ইনস্ট্যান্ট এখানে চলে আসবে না? এখানে এসে কি সে অ্যানোডে কালেক্টেড হয়ে গেল। হোল যেগুলো তৈরি হবে সেগুলো কি হবে? স্লোপ উপরের দিকে চলতে থাকবে না, তাহলে সে কি এই পর্যন্ত চলে যাবে না? পুরোটাতে কি সে একটা তার চলার জন্য কি একটা ইলেকট্রিক ফিল্ড দরকার যে তাকে টেনে নিয়ে যাবে, ড্রিফট করে নিয়ে যাবে। তাহলে এই পুরো রিজিয়নে কি ইলেকট্রিক ফিল্ড আছে না? আছে। তাহলে এটা কি সেই ড্রিফট রিজিয়ন যে হোল গুলোকে টেনে এই সাইডে নিয়ে যাবে। তাহলে দেখো তো এক সাইডে হোল যাচ্ছে আর এক সাইডে ইলেকট্রন যাচ্ছে, দেন এখানে আমরা কি পাবো? কারেন্ট। বুঝছি বুঝছি কারেন্ট ফ্লো পাবো না? হুম। কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারবে। আর একটু আমরা নেক্সট ক্লাসে এটার উপর আরো কিছু পড়াশোনা করব, সো মেক শিওর পরের ক্লাসে আসলে আমি একটু দেখে আসবো, না হলে ভুলে যাবে। ওই যে এটা থাকবে, এখানে এটা থাকবে। তাহলে তো পড়তে হবে। ঠিক আছে। আপনিও তো স্যারের স্যারও তো আপনার কাজ করছেন সেম সেম